তো বস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধূমকেতু ছবিটা নিয়ে। এই ছবিটা বক্স অফিসে একদিকে রেকর্ডের পর রেকর্ড বানাতে যাচ্ছে, প্রিভিয়াস যা রেকর্ড সব ভাঙতে যাচ্ছে। ছবিটা ম্যাসিভ ব্লকবাস্টার হতে চলেছে, খুব ভালো কথা। বহু লোকের ছবিটা ভালো লেগেছে, তারা ছবিটা দেখে খুব আপ্লুত, খুব খুশি। কিন্তু ঠিক তার আরও একটা দিক আছে যেখানে বহু লোকের ছবিটা কিন্তু ভালো লাগেনি, তারা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড। তাদের মনে হচ্ছে দেব শুভশ্রীকে দেখার জন্য তারা সিনেমা হলে গেছে, বাট তারা যেটা এক্সপেক্ট করে এসছে ওটা তারা পায়নি, তাদের এক্সপেকটেশনটা একদমই ফুলফিল হয়নি। তো এই যে এরকম রিয়াকশান, আমার মনে পড়ে না লাস্ট দেবের কোন ছবিতে এরকম জিনিসপত্র হয়েছে যেখানে দুটো দিক তৈরি হয়েছে, একদিকে লোকের ভালো লাগছে, একদিকে লোকের একদম ভালো লাগছে না। এবং এটা কেন তৈরি হয়েছে, আমি এটা বহু আগেও অ্যাড্রেস করছিলাম যে এরকম কিছু না হয়ে যায়, এরকম কিছু না হয়ে যায়, এবং কাইন্ড অফ সেরকম জিনিসপত্রই হয়েছে। আমি এই কথাটা কুইক রিভিউতেও বলছিলাম যে যারা দেব শুভশ্রীর ছবি হিসেবে দেখতে আসবে তারা কতটা কি পাবে আমি জানি না। এবং তার আগেও বহুবার আলোচনায়, তিনিয়ারি কথার আলোচনায় ওই কথাটা বলেছি আমি, যে লোকের এক্সপেকটেশনটা কী সেট হচ্ছে সেটা সমস্যার। লোকে কথা বলছে এই ছবিটা নিয়ে, আমি বহু ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখলাম, বহু কমেন্ট দেখলাম, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ধূমকেতু নিয়ে লেখা পড়লাম, এবং প্রত্যেকটা মানুষ, তাদের ভালো লাগুক খারাপ লাগুক, তাদের পার্সপেক্টিভকে আমি রেসপেক্ট করি। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চয়েস হতে পারে, কারো ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, সেটাকে আমি আমার দিক থেকে সম্মান করি। এবার যেটা বিষয়, আমি দেখছি লোকে এই ছবিটার সাথে কৌশিক গাঙ্গুলির অযোগ্য বা কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী, সেই ছবিগুলো থেকে যেরকম জিনিস পেয়েছে এই ছবিটা থেকে পেলাম না। আমার যেটা প্রথমেই বলার, কৌশিক গাঙ্গুলির অযোগ্য বা অর্ধাঙ্গিনী এই ছবিগুলো না কৌশিক গাঙ্গুলির মানে টপ 10 ফিল্মের মধ্যে কখনো থাকবে না, সেগুলো তারই দুর্বল ছবি। এবং সে নিজের প্রাইমে যেরকম ধরনের ছবি বানিয়েছে তা এক্সেবার কারেক, শব্দ হোক, কেয়ার অফিসার হোক, বা তা সিনেমাওয়ালা হোক, ছোটদের ছবি হোক, বা তা অপুর পাঁচালী হোক, একের পর এক ভালো ভালো ছবি খাদ হোক বানিয়ে গেছে। এগুলো ছিল হচ্ছে তার খুব ভালো থেকে ভীষণ ভালো ছবি। এবার যেই টাইমে সে এই ছবিটা বানিয়েছে, নির্মাণ করেছে ধূমকেতু, সেটা 2014-15 সাল, এবং ছবিটা রিলিজ হচ্ছে 2025 সাল। তো সেই সময় তার একটা বা তার আরেকটু আগে তার কেয়ার অফ স্যারের মতো ছবি আসে। এবার প্রশ্ন হচ্ছে, কেয়ার অফ স্যার কি এরকম পরিমাণে লোকে দেখেছে? না, দেখেনি কেয়ার অফ স্যার। কারণ এই ছবিগুলো, প্রত্যেকটা ছবি হচ্ছে হিউম্যান ইমোশনের কথা বলে। একটা ক্যারেক্টার তার থ্রু আউট জার্নি, সে একা কী ফিল করছে, কিসের তার ভয়, কিসের তার সংশয়, কিসের তার হারিয়ে যাওয়া, এরকম ধরনের গল্প বলছে হচ্ছে প্রত্যেকটা ছবি। এবার সেই ছবিগুলোর অডিয়েন্স এমনি কম, কারণ ছবিগুলো নিজ ছবি। সেই ছবিগুলো কিন্তু এমন ছবি নেই, ছবিগুলো ভীষণ ভাইব্রেন্ট ছবি, বিষয়টা বোঝা যাচ্ছে। এবার এই যে ছবিটা ধূমকেতু, এই ছবিটা এরকমভাবে প্রচার পেয়েছে, আর দেব শুভশ্রী দুজনকে একসাথে দেখতে পাওয়া, লাস্ট প্রমোশনটা সেখানে দুজনের একসাথে আসা, ছবিটা এরকম হাইপ পেয়ে গেছে এবং চর্চার বিষয় এরকমভাবে হয়ে গেছে যে প্রত্যেকটা লোক ভাবছে এই ছবিটা আমাদের দেখতে হবে। এতে কিন্তু কোনো ভুল নেই, বরঞ্চ এটা তো খুব ভালো যে লোকে সিনেমা সেলিব্রেট করতে চাইছে, দেখতে যাচ্ছে। কিন্তু ভুল হচ্ছে লোকের এক্সপেকটেশান। যারা এই ছবিটা দেখতে যাচ্ছে প্রত্যেকেই ভাবছে আমরা দেব শুভশ্রীর প্রিভিয়াস ছবির মতো কিছু পাবো, আমরা ওরকম হার্ডকোরি জিনিসপত্র পাবো, যেখানে অ্যাকশানও থাকবে, যেখানে রোম্যান্সও থাকবে। যেহেতু দেবের ক্যারেক্টারটা হাতে বন্দুক নিয়ে রয়েছে, তার অ্যাকশান থাকবেই। যেহেতু এখানে শুভশ্রীর সাথে গানগুলো রয়েছে, এখানে রোম্যান্স থাকবেই। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা কিন্তু কৌশিক গাঙ্গুলির এখনকারও ছবি নয়, এবং এই ছবিটা কিন্তু হার্ডকোর মেইন স্ট্রিম একটা ছবি নয়। তো এক্সপেকটেশনের যে জায়গাটা, সেটাই কিন্তু কোথাও একটা গিয়ে ভুল সেট হচ্ছে প্রথম থেকে। এবার কোনো মেকারসই কি চাইবে যে আমার ছবিটা কম দর্শক দেখুক? কেউ চাইবে না, সবাই চাইবে যে যত বেশি সংখ্যক লোক আমার ছবিটা দেখতে আসুক। তারাও প্রচণ্ড প্রচার করেছে। এবার প্রচার করার ফলে সব অডিয়েন্সের গায়ে ছবিটা পৌঁছে গেছে। এবার অডিয়েন্স তো ভিড় করে যাচ্ছে, তার মধ্যে এরকম রেকর্ড ব্রেকিং রেসপন্স, এরকমভাবে টিকিট সোল্ড আউট হচ্ছে। যারা দেখতে পাচ্ছে না তাদের ভেতরে এবার যাক যে আমাকেও ছবিটা দেখতে হবে, ছবিটার মধ্যে এমন কি আছে, এতদিন ধরে ছবিটা আটকে ছিল। ফলে হাইপটা বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে যে এই ছবিটা প্রত্যেককে দেখতে হবে। এবং এই যে এতগুলো মানুষ যারা দেখতে যাচ্ছে, তার মধ্যে ম্যাক্সিমাম লোক দেব শুভশ্রীকে চেনেই হচ্ছে চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া, রোমিও, এই ছবিগুলো দেখে। এবার সেই ছবিগুলো প্রচণ্ড ভাইব্রেন্ট ছবি, ছবি ভালো খারাপ এই তুলনা কিন্তু আমি করছিই না, বাট সেই ছবিগুলো একদম অন্য জোনের একটা ছবি। ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তারা যখন প্রাক্তন ছবিটা করেছে,
সেই ছবিটা কিন্তু অনেক বেশি কালারফুল একটা ছবি, এবং তারা কিন্তু আজীবন নিজের কেরিয়ারে, যেহেতু তারা অনেক ছবি করেছে, প্রাক্তনের আগে প্রায় তাদের 39 না 38 ছবি হয়ে গেছে, তারা কিন্তু কখনো একটা মানে হার্ডকোর মেইন স্ট্রিম ছবিও করছে, আবার তারা একটা উৎসবের মতো ছবিও করেছে। ফলে তাদের অডিয়েন্স অনেকগুলো ছবিতে দেখে 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 এসেছে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে আজীবন লোকে কিন্তু একটা মেইন স্ট্রিম ছবিতেও দেখেছে, প্যারালালি একটা আর্ট ছবিতেও দেখেছে, ঋতুপর্ণা সেনগুপ্তকেও তাই। কিন্তু দেব শুভশ্রীর বিষয়টা কিন্তু সেরকম নয়। ফলত যে এক্সপেকটেশনটা অডিয়েন্সের সেট হচ্ছে, সেটা মানে এই ছবিটার থেকে একদমই আলাদা। আমি দুদিন আগে একজনের লেখা পড়ছিলাম, সেই লেখাটা খুব সুন্দর করে আমার মনে হয় বিষয়টাকে সে তুলে ধরেছে, এবং সেখানে সে লিখেছে যে এই ছবিটা না মানে আপনাকে দেখার সময় একটু শান্ত হয়ে বসতে হবে। এই ছবিটাকে আপনি অত কিছু মানে এটা হবে ওটা হবে এগুলো না ভেবে, ছবিটায় যে ড্রামাগুলো, যে হিউম্যান ইমোশনগুলো, ওই ক্যারেক্টারটা, সেটার জন্য সময় দিতে হবে, এটা সে লিখেছে। এবং একটা পোর্শনে সে লিখেছে যে পাশের 2-3 জন তারা এই ছবিটা দেখে হাউ হাউ করে কেঁদে যাচ্ছে, এবং পরবর্তীতে তাদের প্রশ্ন, আমি কাঁদছি কেন? আবার একদিকে একজন যারা হচ্ছে এটা আশা করছে ছবির মধ্যে অ্যাকশানটা কখন হবে, ছবিটার মধ্যে কেন কিছু এগোচ্ছে না, কেন ক্যারেক্টারটা কিছু করছে না, কেন মারধার দিচ্ছে না, রোম্যান্সটা কোথায়? তো এরকম ভেবে ভেবে যে অডিয়েন্সগুলো আসছে, সেটা অডিয়েন্সেরও দোষ না, বাট এই ছবিটা ওটা ডেলিভারি করবে না। এবং যেটা লিখেছে আমার মনে হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা বিষয় লিখেছে, সে সিনেমা হলে এরকম একটা অডিয়েন্সের ভিড়ে ওই বিষয়টা পুরোপুরি নোটিস করতে পেরেছে। এবার আমরা এই ছবির ক্লাইম্যাক্সটা নিয়ে কথা বলবো, ছবির এন্ডিংটা নিয়ে কথা বলবো। তো ছবিটা যে পয়েন্টে, যে নোটে শেষ হচ্ছে, সেটা কি প্রবলেমেটিক, সেটা কি সমস্যা, সেটা কি মানুষকে ভুল মেসেজ দিচ্ছে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো যারা ছবিটা দেখেননি তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন না, আপনাদের জন্য স্পয়লার হয়ে যাবে। আর যারা দেখেছেন তারা কন্টিনিউ করুন। তো এখানে ভানুর যে ক্যারেক্টার, সে একটা সংগঠনের সাথে যুক্ত, এবং তারা একটা নির্দিষ্ট দিনে বম ব্লাস্টের প্ল্যান করে। এবার এই যে চরিত্রটা একজন আতঙ্কবাদী, সে শেষে ব্লাস্টও করাচ্ছে, এবং এটাকে কি জাস্টিফাই করা হচ্ছে ছবিতে। তো দেখবেন ব্লাস্টের পরে রুদ্রনীল ঘোষের একটা সংলাপ আছে, সেটা হচ্ছে আতঙ্কবাদী স্টুপিড, ঠিক আছে, এই কথাটা বলে এবং ও চলে যায় রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা। এবার তার ঠিক এই ব্লাস্টের ঠিক আগের দৃশ্য হচ্ছে রুদ্রনীল ঘোষের যে ক্যারেক্টারটা, সে ভানুকে একটা স্বপ্ন দেখে যে সে ভানু ভানু করে জঙ্গলের মধ্যে খুঁজছে ছোটোবেলায়, এবং পার্টিকুলার একটা গাছের কোটরে একটা ঘর করা রয়েছে, সেখানে হাত ঢুকিয়ে ডিম বার করছে। মানে ভানুকে যদি কোথাও না পাওয়া যায়, ভানুকে এই জায়গায় পাওয়া যাবে, এটা তাদের আড্ডার থেকে এখানে পাওয়া যাবে। তো আমরা দেখতে পাই যে ঠিক ব্লাস্টের আগের মুহূর্তে রুদ্রনীল ঘোষের যে ক্যারেক্টার যোগেশ, সে জঙ্গল থেকে হেঁটে 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 আসছে, এবং ঠিক গাছ যখন সামনে সে আছে, যখন রেফারেন্সে গাছটাকে দেখা যাচ্ছে, তখন ব্লাস্টটা হয়, এবং ও থমকে যায়, দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে গিয়ে বলে আতঙ্কবাদী স্টুপিড, ঠিক আছে। ওই চরিত্রটাকে বোকা বলছে, যে কোথাও একটা গিয়ে ব্রেন ওয়াশড, যে কোথাও একটা গিয়ে এই ঘেরা টোপের জায়গা থেকে বেরোতে পারছে না, যার নির্দিষ্ট কিছু বিলিভস হয়ে গেছে যে আগে এরকম ছিল না, এবং সে এই ব্লাস্টটা করাচ্ছে, সে একজন আতঙ্কবাদী। এটা রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা বলছে। এবং তার পরের শটটা হচ্ছে চরিত্রটা ঠিক যে দিক থেকে আসছিল তার ঠিক উল্টো দিক দেখানো হচ্ছে, চরিত্রটা চলে যাচ্ছে, এবং ওই গাছটাকে রেফারেন্সে রেখে এন্ড হয় যে গাছের ওই কোটরটা, যেখানে হচ্ছে ওই ঘরটা রয়েছে, ওই ঘরটা খালি, যে এখানে আর কেউ ফিরবে না, এখানে আর কেউ আসবে না। এবার গোটা ছবিতে রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা যোগেশ বারংবার বলে যে আমি বদলাতে পারলাম না, আমি তো ভীতু। তো এখানে ওই ক্যারেক্টারটা ছবিতে সাধারণ মানুষের রেফারেন্সে অভিনয় করছে, সাধারণ মানুষের রেফারেন্স হচ্ছে এই যোগেশের ক্যারেক্টারটা। এবং আমাদের যোগেশের জন্য কষ্ট এই কারণে হয় যে যোগেশের সাথে বা যোগেশকে খারাপভাবে ট্রিট করা হচ্ছে, যোগেশের মুখে কেক মাখিয়ে দেওয়া হচ্ছে, যোগেশের পায়ের অবস্থা ওরকম, তা সত্ত্বেও ওকে নাচতে বলা হচ্ছে, ওকে গাইতে বলা হচ্ছে, ওর সাথে টর্চার করা হচ্ছে কাইন্ড অফ। এবং এই যে টর্চারগুলো, যেহেতু আমাদের প্রোটাগনিস্ট এখানে একজন হিরো, সেই কারণে আমরা তাকে খুব ঘেন্না করছি না, তাকে খুব অসহ্য আমাদের লাগছে না, বাট কাইন্ড অফ কিন্তু এই এলিমেন্টসগুলো অসহ্য করেরই দেওয়া হয়েছে। এখানে তার সাথে কিন্তু খারাপ জিনিসপত্রগুলোই করা হচ্ছে। এবং অনেকের একটা প্রশ্ন না, যে কেন এই যে ক্যারেক্টারটা, এই চরিত্রটার সাথে কি কি খারাপ হয়েছে, আমারও এটা নিয়ে ক্রিটিসিজম ছিল, এখনও আছে। তবে আমার যেটা পয়েন্ট অফ ভিউ, যে এই যে ওর সাথে কি খারাপ হয়েছে, ও দাদার সাথে, ওর সাথে ওকে মারতে চাওয়া, এই জিনিসপত্রগুলোকে ভীষণ পরিমাণে দেখায়নি,
তার কারণ হচ্ছে যে ওর এই যে রেবেল হওয়া বা ওর এই যে আতঙ্কবাদী হওয়া, এটাকে যাতে জাস্টিফাই না করতে হয়, ঠিক আছে, বা এই যে বিষয়টাকে, এই ইমোশনটাকে যাতে জাস্টিফাই না করা হয়, সেই কারণে ওর ওই রেবেল হওয়ার রিজনটাকে দেখায়নি। এবং ও যখন মানে নিজেকে এটা বলছে যে একসময় যারা এরকম বিপ্লব করতো তাদেরকে নকশাল বলতো, আজ তাদেরকে এরকমভাবে দেখা হয়, উগ্রপন্থীদেরকে, ঠিক আছে, তাদেরকে কখনোই মানে তারা যেটা করছে বা করে সেটাকে জাস্টিফাই করবে এরকম বিষয়বস্তু কিন্তু ওর বাবার সাথে একটা সংলাপ রয়েছে, যেখানে কিন্তু ওর বাবার সাথে কনভারসেশনে, মানে ও ভেস ধরে এসেছে এবং হেঁটে বেরিয়ে যাচ্ছে, সেখানে ওই কনভারসেশনে কিন্তু ও মানে কোথাও একটা গিয়ে হেরে যায়। ওর বাবা যে কথাগুলো বলে সেগুলোই কিন্তু ম্যাক্সিমাম মানুষের কথা, ঠিক আছে। তো এখানে বিষয়টাকে গ্লোরিফাই করা হয়নি। মানে যদি ওই সংলাপটা না থাকতো যে আতঙ্কবাদী, স্টুপিড, তাহলে কিন্তু আমারও মনে হতো যে ছবিটাকে এরকমভাবে শেষ করে দেওয়া হলো। তাহলে তো এই ছবিটা কাইন্ড অফ এই ক্যারেক্টারের ইমোশন দেখালো, এ নিজের পরিবারের লোককে মিস করছে, সে বলছে আর কোনো উপায় নেই, এবং সে ব্লাস্ট করে দিল। তো এটা তো হিসাব মতো খুব বাজে একটা মেসেজ দিচ্ছে, তাহলে তো এ তো হিরো হয়ে গেল, ঠিক আছে, এটা আমারও তাহলে মনে হতো। কিন্তু যখনই রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা, যে সারা ছবিতে সবথেকে বেশি লাভেবল, সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি সেই চরিত্রটার জন্য আমাদের ফিল হচ্ছে, যখন সেই চরিত্রটা শেষ সংলাপ দিচ্ছে আতঙ্কবাদী, স্টুপিড, মানে ও আতঙ্কবাদী, ওকে দাগিয়ে দেওয়াই হচ্ছে। এবং মেকার্সরা একটা জিনিস করেছে তারা পরবর্তীতে পার্ট 2 আনার জন্য, যে ব্লাস্টে কিন্তু এই ক্যারেক্টারটাকে দেখায়নি। মানে ব্লাস্টটা হয়তো ব্যাকআপে অন্য কেউও করতে পারে, অন্য আরেকজনও করতে পারে, এই ক্যারেক্টারটা হয়তো রিয়েলাইজ করেছে, বা ও হয়তো ওখান থেকে ওই বম্বিংয়ের যে প্ল্যানটারও ড্রপ করেছে, এমনটা হতেই পারে। এবার সেটা তারা পার্ট 2তে দেখার যদি করে বা কীরকমভাবে আনে। তো এটা হচ্ছে ছবির শেষের যে বিষয়বস্তুটা, এটা আমার পার্সপেক্টিভে, যে কারণে আমার এটাকে পুরোপুরি মানে আউট অ্যান্ড আউট প্রবলেমেটিক মনে হয়নি। যদি ওই ডায়ালগটা না থাকতো যে আতঙ্কবাদী, স্টুপিড, তাহলে আমি এটাকে মানে ভাবতাম বা এটাকে বলতাম যে হ্যাঁ, এই ছবির এন্ডিংটা ভুল মেসেজ দিচ্ছে। তার কারণ আজকে যদি আপনি দিলসে দেখেন, ঠিক আছে, আপনি মানে আমরা তো দিলসেকে কাল্ট ছবি বলি, কাল্ট ক্লাসিক বলি দিলসেকে, কিন্তু দিলসের এন্ডে কি হচ্ছে? দিলসে তো ওই গোটা বিষয়টা তো কী নিয়ে, ওখানে একদম শেষের যে দৃশ্যটা কী নিয়ে। তো এটা পারসেপশন ভ্যারি করবে, প্রত্যেকের আলাদা আলাদা হবে। তবে আমার কেন এটা সমস্যার মনে হয়নি, ওই একটা সংলাপের জন্য আমি বললাম। কারণ ওই সংলাপটা যদি অফ করে দেওয়া হয়, সংলাপটা যদি না থাকে, তাহলে কিন্তু সবার মনে হবে যেটা সমস্যার। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।